চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 6.4%, বিশ্বব্যাংকের পূর্বাভাস। গ্যাসের মজুদ থাকায় উজবেকিস্তান বিনিয়োগের ভালো সম্ভাবনা দেখছেন সালমান এফ রহমান, বিডার সঙ্গে বৈঠক। বিদেশি পর্যটক আকর্ষণে আধুনিকায়ন হচ্ছে দেশের সব বিমানবন্দর, 32,000 কোটি টাকার বেশি ব্যয়। Saudi Extreme. Enjoy smooth speed. সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। করোনার ধাক্কা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি আবারও উচ্চ প্রবৃদ্ধির দিকে যাওয়ার সম্ভাবনার কথা বলছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 6.4% হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংক বলছে রপ্তানি খাতের পুনরুদ্ধার আর ভোগ্য ব্যয় বাড়ার কারণে আগের হিসেবের চেয়ে প্রবৃদ্ধি বেশি হবে। করোনা মহামারীর আঘাতে স্থবিরতা তৈরি হয় বিশ্ব অর্থনীতিতে, বাদ যায়নি বাংলাদেশও। লকডাউনের কারণে অচলাবস্থা তৈরি হয় আমদানি রপ্তানি বাণিজ্যে, অর্থনীতির অন্যান্য খাত সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দেয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তবে করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতি। এই অবস্থায় প্রবৃদ্ধির পূর্বাভাসও পরিবর্তন করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির সবশেষ প্রকাশিত প্রতিবেদন অনুসারে চলতি অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 6.4%। তবে গত জুনে এই সংস্থার প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল 5.1%। বিশ্বব্যাংক বলছে 2020-21 অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ভবিষ্যতে অর্থনীতি আরও চাঙ্গা হবে, তবে এই চাঙ্গা হওয়ার বিষয়টি নির্ভর করছে টিকা দেওয়ার গতির ওপর। বিশ্বব্যাংক আরও বলছে করোনার কারণে দেশের অর্থনীতিতে যে আঘাত এসেছে তা নিয়ন্ত্রণে রাখা গেলে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বাড়বে। চলতি অর্থবছরে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হতে পারে মালদ্বীপের। দেশটির জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস হল 11%। এরপরেই ভারতে 7.5% প্রবৃদ্ধি হতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ থাকবে তৃতীয় স্থানে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্যাসের পর্যাপ্ত মজুদ থাকায় উজবেকিস্তানের শিল্প কারখানা করে লাভবান হতে পারে বাংলাদেশ। বিষয়টি পর্যালোচনায় শীঘ্রই বসছে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। রাজধানীর আগারগাঁওয়ে আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কার্যালয়ে একথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি আরও জানান, আপাতত ভারতের ট্রানজিট ব্যবহার করে ঢাকা তাশখন্দ বিমান চলাচল শুরুর বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে উজবেকিস্তান সফর করেন ৩০ জনের প্রতিনিধি দল। এ সময় সে দেশের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠকে গুরুত্ব পায় দুদেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি। ঢাকায় ফেরার 1 মাস পর উজবেকিস্তান সফরের অগ্রগতি নিয়ে আলোচনায় বসে প্রতিনিধি দলটি। প্রধানমন্ত্রী উপদেষ্টা জানান, ঔষধ, কৃষি, বস্ত্র, চামড়া শিল্পের পাশাপাশি তথ্য প্রযুক্তি খাতে যৌথ বিনিয়োগে আগ্রহ জানিয়েছে উজবেকিস্তান। এছাড়া দুদেশের মধ্যে বিমান চলাচল সহ পর্যটন শিল্প বিকাশে যৌথ উদ্যোগ সহ বিভিন্ন বিষয়ে একমত ঢাকা তাশখন্দ। বাংলাদেশ বিমান দিল্লিতে যাচ্ছে আর উজবেকের দিল্লি থেকে তাশকেন্ট যায়। তো আমরা কোড শেয়ারিং এর মাধ্যমে ঢাকা থেকে যদি কেউ তাশকেন্ট যেতে চায় তাহলে ভায়া দিল্লি এটা কোড শেয়ার এটা, এবং তারপর এটা হলো প্রথম ধাপে আমরা করতে চাই। দ্বিতীয় ধাপে আমরা যেটা করতে চাই সেটা হলো যে যখন ট্রাফিকটা বাড়লো তখন আমরা সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করব। দেশে ভবিষ্যতে গ্যাস সংকটের শঙ্কা থেকে উজবেকিস্তানে শিল্প কলকারখানা স্থানান্তর করা যায় কিনা সেই বিষয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানান সালমান এফ রহমান। এই সিদ্ধান্তটা যদি আমরা নিতে পারি আমাদের দুদেশেই ভালো হবে, কিন্তু এটা নেওয়ার আগে এটার অনেকগুলি র্যামিফিকেশনস আছে। তো সেটা সম্বন্ধে আমাদেরকে আগে নিজেদের মধ্যে আমাদের, তার জন্যই আমি ইন্টারমিনিস্টেরিয়াল মিটিংটা করতে চাই। সেটা করার পরে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এই সিদ্ধান্তটা আমরা নেব। যেহেতু আমাদের গ্যাস দাম বাড়তেছে, আমাদের গ্যাসের একটা সমস্যা আছে আর তাদের কাছে অনেক গ্যাস আছে,
তো ওদের যে অনেক গ্যাস আছে সেটা আমাদের কাজে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা আমাদেরকে একটু পরীক্ষা করতে হবে। বৈঠকে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আরও জানান, খুব শীঘ্রই দুদেশের মধ্যে সহযোগিতা বাড়াতে আরও কয়েকটি সমঝোতা চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে। নভেম্বরের শেষে ঢাকায় আয়োজিত বিনিয়োগ সামিটে অংশ নিতে উজবেকিস্তানের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাবে বাংলাদেশ। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে দেশের সব বিমানবন্দর আধুনিকায়ন করা হচ্ছে, নিশ্চিত করা হচ্ছে যাত্রীদের নিরাপত্তা। এ খাতে ব্যয় হচ্ছে ৩২,০০০ কোটি টাকার বেশি। এগুলো পুরোদমে প্রস্তুত হলে পর্যটন সম্ভাবনা বাড়ার পাশাপাশি এভিয়েশন খাতের ব্যবসা ৩ গুণ বাড়বে বলে আশা করছেন বেসরকারি বিমান পরিবহন প্রতিমন্ত্রী। বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিমানবন্দরগুলো আন্তর্জাতিক মানে উন্নত করার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর সহ প্রায় সকল বিমানবন্দর আধুনিকায়নের কাজ করছে সরকার। করোনার মধ্যেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ কাজ প্রায় ৪০% শেষ হয়েছে। কক্সবাজারে হচ্ছে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন বিমানবন্দর। এছাড়া সিলেট, যশোর ও সৈয়দপুর বিমানবন্দরের কাজও চলমান রয়েছে। এর চেয়ে আরেকটু ভালো হলেই ভালো হয়, যেহেতু আমরা বাইরের দেশগুলোর মধ্যে দেখে এর চেয়ে ভালো, কিন্তু আশা করি দেশ হিসেবে আমাদের ভালো আছে। দেশের বিমানবন্দরগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী জানান, বিদেশি পর্যটকদের সব সুবিধা নিশ্চিত করতেই বিমানবন্দর আধুনিকায়ন করা হচ্ছে। এগুলো প্রস্তুত হলে দেশের পর্যটন খাতের সম্ভাবনাও বাড়বে। বর্তমানে যুগান্তকারী কিছু মেগা প্রজেক্ট চলমান রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল তার মধ্যে অন্যতম। সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তার নকশা প্রণয়ন সম্পূর্ণ হয়েছে। আগামী ১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি প্রায় ৩ গুণ হবে। আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেতে চোরাচালান বন্ধ করার পাশাপাশি যাত্রী সেবার মান বাড়ানো জরুরি বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। দেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়নের কাজ চলছে। এগুলো পুরোদমে প্রস্তুত করা গেলে যাত্রীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা যাবে। তবে যাত্রীরা বলছেন এগুলো তত্ত্বাবধানেও গুরুত্ব দিতে হবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সৈয়দপুর। এদিকে সৈয়দপুর কক্সবাজার রুটে চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। সকালে এর উদ্বোধন করেন বেসরকারি বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, করোনায় বহু দেশে বিমান সংস্থা বন্ধ হলেও দক্ষতার সাথে ফ্লাইট পরিচালনার পাশাপাশি নতুন নতুন রুটে ফ্লাইট চালু করেছে বাংলাদেশ বিমান। ভবিষ্যতে সৈয়দপুর বিমানবন্দর বিমান পরিবহনের রিজিওনাল হাব তৈরি করা হবে বলেও জানান মাহবুব আলী। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন সহজ হবে। এদিকে কক্সবাজার বিমানে নতুন ফ্লাইট উদ্বোধন করে সংবাদ সম্মেলনে বিমান প্রতিমন্ত্রী জানান, নতুন ফ্লাইটের মাধ্যমে কক্সবাজারের পর্যটনের অপার সম্ভাবনা তৈরি হবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তর সাথে কক্সবাজারের সরাসরি যোগাযোগ স্থাপনের একটি পদক্ষেপ হিসেবে আজকে সৈয়দপুর থেকে আমাদের বিমানের প্রথম ফ্লাইট আজকে চালু হয়েছে। প্রতি সপ্তাহে একটি ফ্লাইট সৈয়দপুর থেকে কক্সবাজার আসবে বৃহস্পতিবার, এবং শনিবারে এটা কক্সবাজার থেকে সৈয়দপুর যাবে। চলতি মাসে ৫ তারিখ পর্যন্ত ৫,৮৭,০০০ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এর মধ্যে বৈধ সেটের সংখ্যা ৩,৭৯,০০০ আর অবৈধ হ্যান্ডসেটের সংখ্যা ২ লাখেরও বেশি। বিটিআরসি বলছে, ১ অক্টোবর থেকে যে সকল অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে সংযুক্ত করা হচ্ছে তা বৈধ কাগজপত্র দেখিয়ে নিবন্ধন করা না হলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এছাড়া অবৈধ হ্যান্ডসেট যাতে বাজারে বিক্রি করা না হয় তার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই সঙ্গে বিক্রেতাদের অবৈধ হ্যান্ডসেট বিক্রি না করতেও অনুরোধ করছে বিটিআরসি। বিনা জামানতে ঋণের অ্যাপস ভিত্তিক প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। চীনা নাগরিকদের যোগসাজশে তাদের বিরুদ্ধে মাসে ২০০ থেকে ৩০০ কোটি টাকা পাচারের অভিযোগে রয়েছে। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নগদ ও বিকাশের মাধ্যমে চলে লেনদেন।
টাকাওয়ালা, র্যাপিড ক্যাশ, ক্যাশম্যান সহ বাহারি নামের অ্যাপসের ছড়াছড়ি নেট দুনিয়ায়। স্বল্প সুদে জামানতবিহীন ঋণের আকর্ষণীয় বিজ্ঞাপন। টার্গেট বেকার ও নিম্ন আয়ের মানুষ। নির্দিষ্ট অ্যাপের নিবন্ধন করলেই মিলবে 3 থেকে 7 দিনের জন্য 3000 টাকা পর্যন্ত ঋণ। তবে তা নিতে প্রসেসিং ফি বাবদ কেটে রাখা হয় 810 টাকা। এখানেই শেষ নয়, 7 দিনে পরিশোধ করতে না পারলে 200% সুদ। এভাবেই সুদের জালে ফাঁসিয়ে চীনা 6টি অ্যাপের মাধ্যমে 10 লাখ গ্রাহকের কাছ থেকে প্রতি মাসে 200 থেকে 300 কোটি টাকা পাচার হচ্ছে চীনে। কিছু চীনা নাগরিক বাংলাদেশি এজেন্টদের সহায়তায় এসব অ্যাপের মাধ্যমে অল্প সুদে ঋণ নেয়ার নামে অবৈধ উপায়ে গ্রাহকের তথ্য হাতিয়ে নেয়ার পাশাপাশি মাত্রাতিরিক্ত সুদ আদায় করছে। অ্যাপসগুলো পরিচালিত হচ্ছে চায়না থেকে। 2190 টাকা তার মূল ইনভেস্টমেন্ট, সে কিন্তু প্রায় 4000 টাকার মতো কিন্তু নিয়ে নিচ্ছে, প্রায় 2 শতাধিক। এবং টাকাগুলি যেহেতু বিদেশি বাংলাদেশি মিলে করছে, এটার পরবর্তী টাকাগুলি কোথায় যায় সেই বিষয়গুলি, মানি লন্ডারিং হয় কিনা সেই বিষয়গুলি দেখ। ডিবি জানাচ্ছে, প্রথমে এরা ফেসবুক ও ইউটিউবে বুস্টিংয়ের মাধ্যমে অ্যাপগুলোর চটকদার বিজ্ঞাপন দেয়। আগ্রহীরা অ্যাপ ডাউনলোড করে ঋণ নিতে গেলেই দিতে হয় জাতীয় পরিচয়পত্র সহ ব্যক্তিগত সব তথ্য। এরা কৌশলে অ্যাপের মাধ্যমে ফোনের সব তথ্যও নিয়ে নিচ্ছে। ইতিমধ্যে আমরা 5 জনকে গ্রেপ্তার করছি, আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা বাকি এদেশে আরও অনেক কিছু জড়িত আছে, তাদেরকে আমরা গ্রেপ্তারে আইনের আওতায় এনে কোনো ধরনের অনুমোদন ছাড়াই থান্ডার লাইট টেকনোলজি, নিউ ভিশন ফিনটেক ও বেসিক ডেভেলপমেন্ট সোসাইটির নামে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছিল এই সুদের ব্যবসা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড গাইবান্ধার সুন্দরগঞ্জে 280 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি পেয়েছে। এই কেন্দ্র স্থাপনের চুক্তি মূল্য 1700 কোটি টাকা। বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে বেক্সিমকোর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রটি 2022 সালের মাঝামাঝি সময়ে উৎপাদনে আসবে। কেন্দ্র নির্মাণের পাশাপাশি 35.35 কিলোমিটার লম্বা সঞ্চালন লাইনও তৈরি করছে বেক্সিমকো। এই লাইনের মাধ্যমে সুন্দরগঞ্জের কেন্দ্রটি থেকে রংপুর গ্রিড সাবস্টেশনে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এটি নির্মাণে অর্থায়নের জন্য বেক্সিমকো লিমিটেড 3000 কোটি টাকার সুকুক বন্ড ছেড়েছে। এটি হবে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র। অর্থনীতিতে প্রাণী সম্পদ খাতের গুরুত্ব আরও বাড়াতে খামারিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। এ সময় তারা বলেন, প্রাণী সম্পদ খাত আগের চেয়ে এগিয়ে গেলেও অনেক সময় বিভিন্ন রোগের উপদ্রবের মুখোমুখি হতে হয়। আক্রান্ত পশুর চিকিৎসায় সব ধরনের সহযোগিতা দিলে এ সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। পশুপালনে খামারিদের উৎসাহ দিতে এ খাতে নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। অনুষ্ঠানে জলাতঙ্ক সহ অন্যান্য রোগে আক্রান্ত গবাদি পশুর খামারিদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। মোট 27 জন খামারিকে 2,80,000 টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। চলমান প্রকল্পের আওতায় 2030 সালের জুন মাস পর্যন্ত এ ক্ষতিপূরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা। ডিজিটাল পদ্ধতিতে ভাড়া গ্রহণ পদ্ধতি চালু করল গাড়ি ও সিএনজি সেবা প্রদানকারী দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ওভাই। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় তারা বলেন, এখন থেকে নগদ ও ভাঙতি টাকার ঝামেলা ছাড়াই বিল প্রদান করতে পারবেন গ্রাহকরা। এক্ষেত্রে বিকাশ ও ভিসা কার্ড ব্যবহার করা যাবে। রাইড শেয়ার নেওয়ার পাশাপাশি বিকাশ গ্রাহকরা নিয়মিত ডিসকাউন্টের সুবিধা পাবেন। এছাড়া ওভাই চালকরা ডিজিটাল পেমেন্টের জন্য গ্রাহকদের নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলতে উদ্বুদ্ধ করবেন। অ্যাপে আধুনিক প্রযুক্তি থাকায় যানবাহনের অবস্থান সহজেই জানতে পারবেন যাত্রীরা। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। এ সময় ঢাকার শেয়ার বাজারে লেনদেন কমেছে 184 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও কমেছে সার্বিক সূচক ও লেনদেন। বৃহস্পতিবার দিনের শুরু থেকেই সূচকের উত্থান ঢাকা স্টক এক্সচেঞ্জে, তবে দিন শেষ হয় পতনের মধ্য দিয়ে। দিন শেষে প্রধান সূচক DAX 8.07 পয়েন্ট কমে অবস্থান করছে 7342 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে ডিএসইতে। মোট লেনদেন হয়েছে 2497 কোটি 20 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 184 কোটি।
হাতবদলে অংশ নেওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত আছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে রয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ, দ্বিতীয় ওরিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে পাওয়ার গ্রিড বাংলাদেশ। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার শীর্ষে রয়েছে শ্যামপুর সুগার মিলস, দ্বিতীয় ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে রবি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৬৮.৫৯ পয়েন্ট, অবস্থান করছে ২১,৪৫১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১০৭,১৫,০০,০০০ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর বেড়েছে যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে ৮৫ টাকা ৬০ পয়সায়, যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে বিনিময় হয়েছে ১১৮ টাকা ৬২ পয়সায়, ইউরোর দর কমেছে বিনিময় হচ্ছে ১০০ টাকা ৮৯ পয়সায়, দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হচ্ছে ১ টাকা ২৪ পয়সায়। দর বেড়েছে সৌদি রিয়ালের বিনিময় হচ্ছে ২২ টাকা ৯৩ পয়সা, আরব আমিরাতের দিরহামের দরও বেড়েছে বিনিময় হচ্ছে ২৩ টাকা ৪২ পয়সায়। দর বেড়েছে কুয়েতি দিনারের বিনিময় হচ্ছে ১৮৫ টাকা ৬৯ পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে বিনিময় হচ্ছে ২০ টাকা ৫৮ পয়সায়। অর্থনীতি শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলতি অর্থ বছরে দেশে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৪%, বিশ্বব্যাংকের পূর্বাভাস। গ্যাসের মজুদ থাকায় উজবেকিস্তান বিনিয়োগের ভালো সম্ভাবনা দেখছেন সালমান এফ রহমান, বিটার সঙ্গে বৈঠক। বিদেশি পর্যটক আকর্ষণে আধুনিকায়ন হচ্ছে দেশের সব বিমানবন্দর, ৩২,০০০ কোটি টাকার বেশি ব্যয়। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।